স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। সরকার গঠনের পর বড় জোটের ছোট শরিকরা খুব একটা পাত্তা পায় না, তবে জাতীয় নির্বাচন যত কাছে আসে ততই গুরুত্ব বাড়ে তাদের। এই হিসাব কষে এখন জোটের বাজারে পা ফেলছে জাতীয় পার্টি। মহাজোটের 18 দলের ভোট জোটের রাজনীতিতে এবার নতুন সংযোজন অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম। সিটি নির্বাচনগুলি চলছে তার পোশাকে মহড়া। আজকের বাংলাদেশের শিরোনাম তাই ভোটের আগে জোটের খেলা। আমাদের স্টুডিওতে আছেন সাবেক আইনমন্ত্রী জনাব আব্দুল মতিন খসরু, আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি জনাব মঈনুদ্দিন খান বাদল। স্বাগত আপনাদের। জনাব আব্দুল মতিন খসরু, আমরা জানি যে আর কয়েকদিন পরেই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা পত্রপত্রিকায় পড়ছি এবং আমাদের যে রিপোর্টার মাঠে আছেন তারা দুজনই বলছেন একটি ইউনিক বিষয় যে আওয়ামী লীগ বা বিএনপি সমর্থিত দুই দলের প্রার্থীর পক্ষেই হেফাজতে ইসলাম কাজ করছেন বলে তারা দাবি করছেন যার যার সমর্থকরা। এটি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন আপনি গাজীপুর সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বা অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে? যে কোনো সিটি কর্পোরেশন নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন। এটা সাধারণত সংবিধান অনুযায়ী দলগতভাবে হওয়া উচিত না বা হওয়া ঠিক না, যদিও আমরা দলগতভাবে অনেক সময় এরকম হয়। তো এটা পার্লামেন্ট ইলেকশন এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো ওখানে আপনার জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা দেশ কাদের দ্বারা পরিচালিত হবে সেটা নির্ধারিত হয়। স্থানীয় সরকার ইজ কোয়াইট লোকাল অ্যাফেয়ার্স, স্থানীয়ভাবে। এটার ক্ষেত্রে হেফাজতে ইসলামের সমর্থন বা হেফাজতে ইসলাম এই শব্দটাই ঠিক না। হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল না। তো এখানে হেফাজতে ইসলাম যারা আছেন আমাদের পরম শ্রদ্ধ আলেমুল আমরা আছেন, তো ওরা তো নিজেরাই ডিক্লেয়ার করছেন হেফাজত ইসলাম ইজ নট এট অল এ পলিটিক্যাল পার্টি। ওনারা বলছেন এটা অরাজনৈতিক সংগঠন, এটা সাময়িক একটা ইস্যুতে এক হয়েছেন এই আর কি। এটা কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত কনভেনশনের মধ্যে এমন কিছু হয়নি আমার যতটুকু ধারণা। আমি একটু জনাব আসম হান্নান শাহ আপনার কাছে আসি যে গাজীপুর সিটি নির্বাচনে অন্য নির্বাচনগুলি যে নির্বাচনের সামনে আছে তাতে হেফাজতে ইসলামের সঙ্গে জোট বা যুথবদ্ধ হওয়াটা কতটা কার্যকর বা প্রয়োজনীয় বিএনপির কাছে? বিএনপির পক্ষে আমরা হেফাজত ইসলামের যারা নেতৃবৃন্দ বলে পরিচিত তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতেই দেখছি বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে। প্রথমত আপনার কথাটি সত্য নয়, কারণ কোনো হেফাজত ইসলামের নেতা বা পরিচিত ব্যক্তি গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন না। হেফাজতের গাজীপুর জেলার যুগ্ম সম্পাদক ফয়জুল্লাহ, পথ সম্পাদক মখলেসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা কমিটির সদস্য শাহ আলম, বাসন ইউনিয়নের সভাপতি নিজামুদ্দিন, কাউলতলা ইউনিয়নের সহ প্রচার সম্পাদক জহিরুল আমিন গত এই নির্বাচনের প্রচারে অংশ নিয়েছেন 27 তারিখে। এটা দুটো জিনিস, একটা হলো নির্বাচনে অংশগ্রহণ করা অ্যাজ এ ক্যান্ডিডেট, আর প্রচারে অংশগ্রহণ করা হলো অন্য জিনিস। প্রচারের কথাই বলেছি। আচ্ছা, না আপনি নির্বাচনের কথা বলে থাকেন সেটি আমার ভুল, তাহলে আমি এভাবে ডিনাই করতাম না। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো হেফাজতে ইসলাম, আমরা যারা মুসলমান আমরা প্রত্যেকেই ইসলামকে হেফাজত করার একটা ইমানি দায়িত্ব বলে মনে করি, কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এই হেফাজতে ইসলাম বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে একটা আলাদা ইম্পর্টেন্স পেয়ে গেছে। সরকার মনে করেছিল যে হেফাজতে ইসলামকে তারা ব্রুট ফোর্স দিয়ে শেষ করে দিয়েছেন, কিন্তু বিগত চারটি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ফলাফল দেখে এবং সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে খবর নিয়ে তারা জানতে পেরেছেন যে হেফাজতে ইসলামের যারা তখন নেতৃত্ব দিয়েছিল তারা সবাই জীবিত আছেন এবং তারা তাদের যে দফাগুলি দিয়েছিলেন সেগুলো নিয়ে তারা এখন পর্যন্ত প্রচার কার্য চালাচ্ছেন। গাজীপুরের ইলেকশনের ব্যাপারটা হলো খুবই মজার, কারণ আমি নিজে সেখানে আমাদের দলের প্রার্থী প্রফেসর মান্নান, যিনি টেলিভিশন মার্কা নিয়ে নির্বাচন করছেন, ওনার নির্বাচনের আমি হলাম প্রধান সমন্বয়কারী। আমি অবাক হয়ে গেলাম যখন সেখানকার প্রার্থী জনাব আজমতুল্লাহ সাহেব বললেন, আমাদের বিরুদ্ধে একিউজ করলেন আমাদেরকে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি। পরের মুহূর্তে উনি বললেন যে উনি হেফাজতে ইসলামের সমর্থন পেয়েছেন। তাহলে বুঝেন যে কারা হেফাজতে ইসলামের সমর্থন পাওয়ার জন্য
উদ্গ্রীব হয়ে গেছে। জনাব হান্নান শাহ, আমার প্রশ্নটা ছিল যে আপনি হেফাজত ইসলামের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করছেন কিনা? অফকোর্স। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব কাজী ফিরোজ রশিদের কাছে আসি। জনাব কাজী ফিরোজ রশিদ, আমি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে আসি যে মহাজোট সরকারে এখনো জাতীয় পার্টি আছে, যদিও গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে তিনি আর মহাজোটে থাকতে চান না, কিন্তু জাতীয় পার্টির অংশীদারিত্ব তো এখনো আছে, থাকতে চান না মানে তারা বের হয়ে যান নাই। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীকে স্থানীয় জাতীয় পার্টি নেতা সমর্থন দিয়েছেন, এটি কিরকম একটি বিষয়? আসলে এটা তো প্রথমে বলছেন, হোসেন ভাই বললেন যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন। যেহেতু আমাদের জাতীয় পার্টির নিজের ক্যান্ডিডেট নেই, দলীয় কোনো ক্যান্ডিডেট আমরা দিতে পারিনি, সম্ভবত সেখানে যারা লোকাল আমাদের জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন বা গাজীপুর জেলা কমিটি আছেন, সিটি কমিটি আছে, এরা বসে সিদ্ধান্ত নেবে কোন দিকে তারা যাবে, তাদের সুবিধা হয়। স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবে তারা মীমাংসা করবে, এখানে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নেই, এবং চাপালে এটা থাকেও না। এখানে ভোটটা হয় এলাকা ভিত্তিক, আত্মীয়তা ভিত্তিক ইত্যাদি। এই জন্য এই কারণে তারা হয়তো ফিরোজ ভাই, আমি একটু আরেকটা প্রসঙ্গে আসি, যেটা আমাদের দর্শকরা একটু প্রশ্নটা করছেন, সেটা হচ্ছে যে কালকে এরশাদ সাহেব বলেছেন যে এই সরকার আমলে জাতীয় পার্টি তেমন কিছু পায়নি, এরকম একটি মন্তব্য তিনি করছেন। কিন্তু আমরা যদি জাতীয় পার্টি প্রাপ্তি দেখি, তাহলে জাতীয় পার্টির একজন সদস্য এখনো মন্ত্রী আছেন এই সরকারে, জাতীয় পার্টির সদস্যরা প্রাইভেট ব্যাংক পেয়েছেন, কুইক রেন্টাল পেয়েছেন, প্রাইভেট টিভি চ্যানেলের ক্ষেত্রেও বড় অংশীদারিত্বের কথা শোনা যায় জাতীয় পার্টির আছে। তো সেই আপনিও কি মনে করেন যে জোটে আসলে ঠিক মতো আপনারা যা আশা করেছেন তা পান নাই? যারা পেয়েছে তারা বলতে পারবে, ভোটাররা, সাধারণ জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কিছুই এটা জানে না। আমরা বারবার আপনার চ্যানেলে বলেছি, সব চ্যানেলে বলছি, যাদের সাথে এই সমস্ত কর্মকাণ্ড আওয়ামী লীগ করেছেন হিসেব নিকেশ তাদের সাথে চুকাই নিয়েন। জাতীয় পার্টি একটি দল, একটি রাজনীতি প্ল্যাটফর্মে আমরা কাজ করি, এখানে আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করব। আমরা যে গতবার যে নির্বাচনী ঐক্যটা হয়েছিল মহাজোট, এই মহাজোট কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না, এটা ছিল একটি রাজনৈতিক ঐক্য, রাজনীতি মানে নির্বাচন ঐক্য। তা নির্বাচনটা শেষ হয়ে গেছে, আরেকটি নির্বাচন আসন্ন, এখন আমরা 300 সিটে এককভাবে ইলেকশন করব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ক্যান্ডিডেট দিচ্ছি, এককভাবে নির্বাচন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বাদল ভাই, এইটাই স্পষ্ট যে জোট সরকারের একজন শরিক জাতীয় পার্টির ইচ্ছা বা তারা যেরকম কামনা করেছিল সেটাই জোট পূরণ করতে পারেনি। আপনিও একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন, দলের নেতৃত্ব দিচ্ছেন জোটভুক্ত পার্টির, আপনাদের ইচ্ছা কতটা পূরণ হয়েছে এই মহাজোট সরকারের থেকে বা মহাজোট ইয়েতে? দেখুন, একটা জিনিস পরিষ্কার করি, সেটা হলো যে আমরা যে অ্যালায়েন্সটা মূলত গড়ে তুলেছিলাম, দ্যাট ইজ 14 পার্টি অ্যালায়েন্স। সেই 14 পার্টি অ্যালায়েন্সের কোনো দেনা পাওনার বিষয় নেই। 14 পার্টি অ্যালায়েন্স ইজ বেসড অন এ সলিড পলিটিক্স। সুতরাং আমার প্রাপ্তি প্রশ্নটার সাথে আমি যে উদ্দেশ্যে ধাবিত হতে চাচ্ছি তার অ্যাচিভমেন্টের প্রশ্নটি যুক্ত। আর মহাজোট যেটা আমরা করেছি, দ্যাট ইজ ইলেকটোরাল অ্যালায়েন্স। এন্ড কাজী ফিরোজ সাহেব অত্যন্ত চমৎকারভাবে, ইলেকটোরাল অ্যালায়েন্স আজকে একরকম দাঁড়াতে পারে, কালকে আরেক রকম দাঁড়াতে পারে। সুতরাং ইলেকটোরাল অ্যালায়েন্স আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি কি পেলাম, কি দিলাম, বাট যখন আপনি একটি আদর্শ ভিত্তিক অ্যালায়েন্স করেন, সেখানে দেনা পাওনা। জাসদ বা আওয়ামী লীগের কোন আদর্শের সাথে জাতীয় পার্টির আদর্শ মিলে? আমি তো জাতীয় পার্টিকে বলেছি যে জাতীয় পার্টি তো আপনার সাথে 14 পার্টি অ্যালায়েন্স করেনি, ইলেকটোরাল অ্যালায়েন্স করেছে। মানে আদর্শগত মিল, আদর্শগত মিল তারা দাবিও করছে না, তারা একটা নির্বাচনই করেছে। আর আমাদের যদি প্রশ্নটি করেন তাহলে প্রশ্নটি খুব পরিষ্কার। আমি মনে করি যে বাংলাদেশে মূল যে প্রশ্নটি, যেটাকে নিয়ে খুব আলোচনা হয় না কিন্তু ওই মূল প্রশ্নটি নিয়ে সমস্ত কিছু আবর্তিত হচ্ছে, সেটা হলো কি বাংলাদেশ চান। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট এ সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ, সেটার একটা অবয়ব আছে। আর যদি বলেন যে না, আমি একটা থিওক্রেটিক কিংবা ধর্মাশ্রয়ী রাষ্ট্র চাই, আপনি আওয়ামী লীগের মাধ্যমে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলে আপনি এটা মনে করেন? আমি সেটার উত্তরটাও খুব পরিষ্কার। আওয়ামী লীগের মাধ্যমে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব কিনা প্রশ্নটা আপনি ছুড়ে দিয়েছেন। সেখানে আমার উত্তরটা হলো যে আওয়ামী লীগ তার যতটুক যাওয়ার
ততটুকুই যেতে পারবে। আওয়ামী লীগ হ্যাজ গট সার্টেন লিমিটেশন, নাহলে তো এক ধরনের এক পার্টি করতাম, নাহলে এক পার্টি করতাম। কিন্তু ওই জায়গাটা বলে শেষ করি, নাহলে এক পার্টি করতাম। কিন্তু প্রশ্নটা হলো মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, সেকুলার ডেমোক্রেসির প্রশ্নে আমরা একটি বলয়ের মধ্যে বাস করি। সেই বলয়টা অবশ্য বোঝা আমাদের পক্ষে একটু মুশকিল। আমি এই আলোচনায় আবার একটু পরে আসবো, একটু জিএসপি সুবিধা নিয়ে কথা বলি। জনাব আব্দুল মতিন খসরু, যে আওয়ামী লীগের পক্ষ থেকে, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে চিঠি বা যে নিবন্ধ প্রকাশিত হয়েছিল ওয়াশিংটন টাইমসে, সেই প্রকাশিত নিবন্ধে জানুয়ারি মাসের শেষে যে নিবন্ধ প্রকাশিত হয়েছিল সেটা যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা বাতিলের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অন্যদিকে আবার এটাও বলা হয়েছে যে 2007 সালেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন জিএসপি বাতিলের দাবি জানিয়ে আসছিল, যুক্তরাষ্ট্র নোটিশও দিয়েছিল। আপনার পর্যবেক্ষণ কি জিএসপি বাতিলের ক্ষেত্রে কোনটি বেশি ভূমিকা? এটা আমার চিন্তা করতেও কষ্ট হয়। বেগম খালেদা জিয়া একজন আমাদের দেশের অত্যন্ত সম্মানিত জাতীয় নেত্রী। উনি 2বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বীর দাবি করে 2.5বার প্রধানমন্ত্রী ছিলেন, 1.5-2 মাস ছিলেন। তো উনি, এটা অনস্বীকার্য, উনি আমাদের দেশে একজন জাতীয় নেত্রী। ওনার মতো ব্যক্তিত্ব, জাতীয় নেত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এখন বিরোধী নেত্রী, উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আজ থেকে প্রায় অর্ধ বছর আগে, 5 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মানে আজকে 5 মাস ক্লিয়ার, 5 মাস আগে উনি চিঠি দিয়েছেন রাইটিং যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধী দলের নেত্রী, যে 3টা কথা বলেছেন মারাত্মক। উনি বলেছেন যে শেখ হাসিনাকে শাস্তা করার জন্য, যেহেতু উনি বিরোধী দলের মতামতকে প্রশ্রয় দিচ্ছেন না, আপনারা তার এই জিএসপি সুবিধা বাতিল করুন এবং বাংলাদেশ থেকে বিদেশে যারা যাবে তাদের ভিসার ব্যাপারে আপনারা সতর্ক হন। আমি এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা আপনাকে পরে শোনাচ্ছি। দি ওয়েস্টার্ন পাওয়ার শুড কনসিডার targeted travel and other sanctions against those in the regime who would undermine democracy, freedom of speech and human rights. They also must explain to Sheikh Hasina that general preferences for trade, GSP, will be withdrawn if those who support workers' rights and have political views opposed to those of the Prime Minister are not allowed to express their beliefs. আপনার এই সাক্ষাৎকার লক্ষ লক্ষ পাবলিক শুনতেছে, আমি বাংলায় বলি। শেখ হাসিনাকে শেখ খালেদা জিয়া বলতেছেন, কোট, শেখ হাসিনাকে অবশ্যই বোঝাতে হবে যে যারা শ্রমিক অধিকারকে সমর্থন করেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিরোধিতা যারা করেন, তাদের যদি মত প্রকাশ করতে দেয়া না হয়, তাহলে বাণিজ্যিক ক্ষেত্রে যে সুবিধা দেওয়া হয় তা যেন প্রত্যাহার করা হবে। এই শাসক গোষ্ঠীর যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারকে খাটো করে দেখে, পশ্চিমা শক্তিগুলোর তাদের বিরুদ্ধে ভ্রমণের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে অবরোধ বিবেচনা করা উচিত। আমি একটা শেষ করি, একটা কথা বলি। একটা দেশের প্রধানমন্ত্রী এরকম বলতে পারে, আমি চিন্তা করতে পারি না, কিন্তু গতকালকে আমাদের মাননীয় বিরোধী নেত্রী এটা ক্লিয়ার করেছেন যে বললেন আমি এই চিঠি দিই নাই। এখন আমার একটা প্রশ্ন, একটা শিশুও বুঝবে, তাহলে এই 5 মাস আপনি ঘুমিয়েছিলেন কেন? কেন কন্ট্রোভার্ট করেন নাই? কেন বলেন নাই যে আমি চিঠি দিই নাই? আজকে যখন সারা দেশ দিক সিসি করতেছে তখন আপনি বললেন না আমি এটা দিই নাই। ওনার সিগনেচার আছে, অনলাইনে দেখেন। আমি একটু স্ট্যান্ডিং পার্টি মাননীয় সদস্য, স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য, আপনার কাছে জানতে চাইবো যে বেগম খালেদা জিয়া কালকে বলেছেন যে ওই লেখা উনার নয়, আপনার একটু মন্তব্য শুনবো। আমার মন্তব্য হলো, আমার নেত্রী যেটা বলেছেন যে এই লেখা ওনার নয়, আমি ওনার কথায় বিশ্বাস করি। তবে বিজ্ঞ আলোচক খসরু সাহেব যে কতগুলি কথা বললেন যে 5 মাস আগে বেগম খালেদা জিয়া এই কথিত চিঠিটি লিখেছেন, এসছে অনেক জঘন্য চিঠি আমরা দেখেছি। আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগ অতীতে লিখেছেন, আমি সেদিকে যাব না। আমার কথা হলো 5 মাস বেগম খালেদা জিয়া এটার উত্তর দেওয়ার বা এটা ক্ল্যারিফাই করার দরকার হয় নাই। কিন্তু আপনার সরকারের মাননীয় পররাষ্ট্র বা এই সরকার ওখানে একটু ভালো করে যদি পড়েন, তাহলে বলা আছে, এইটাই যদি আমরা ধরে নিই, এটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে বলতে হবে উনি তো বলেন ক্যান্সেল করে দেন। কতগুলি কথা যেই দেখেছে এটা যে কতগুলি শর্ত দিয়েছে। না জনাব হান্নান শাহ, আপনাকে আমি একটু প্রথম থেকে আসি যে সেটা হচ্ছে যে আপনি বলছেন এই চিঠি উনার লেখা নয়। আপনাকে আমি একটু মনে করে দিতে চাই, কথায় বিশ্বাস করি। আপনাকে একটু মনে করে দিতে চাই যে 1 ফেব্রুয়ারি
আপনাদের দলের স্ট্যান্ডিং কমিটির আরেকজন সদস্য মওদুদ। জনাব ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন যে এইটা আতে ঘা লেগেছে, কারণ বলে এত সমালোচনা হচ্ছে, কারণ ইনি সঠিক কথা বলেছেন। দেখুন, আমি ব্যারিস্টার মওদুদ, উনি আমার কলিগ। জি আমি 1950 থেকে ওনাকে চিনি। জি তো ওনার অনেক মন্তব্যের সাথে যে আমি একমত হব সেটা কিন্তু না। জি। কারণ উনি যেসব বিভিন্ন রাজনৈতিক ময়দানে খেলে এসেছেন, আমার কিন্তু সেই অভিজ্ঞতা নাই। জি, জি। সুতরাং উনি যেই সময় চিঠিপত্রগুলি লিখেছেন, কোন সময়, স্থান, কাল, পাত্র, এটা আমাকে পরীক্ষা করতে। আমি এখানে এই পর্যায়ে আমরা একটু আমি একটুখানি আমাকে জি, বলতে দেন। জি। সেটা হলো উনি যেটা বললেন, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কয়বার বিদেশে গেছেন। জি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এ নিয়ে সরকার ঘুমিয়েছিলেন। বেগম যেহেতু মাথা ব্যথা নাই, এটা নিয়ে, কারণ জনগণের কি হোক, কারণ জনগণের সেটা নয়। এই চিঠি যেহেতু উনি লেখেন নাই, উনি দাবি করছেন, সুতরাং ওনার নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু ওনারা যখন পড়লেন, বাংলাদেশ সরকার, পররাষ্ট্রমন্ত্রী গেলেন, আরো কত মন্ত্রীরা গেলেন, জি, জি, জি। তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটা তো এখন পর্যন্ত দেশবাসী জানে না। জনাব হান্নান সাহেব, আমরা একটা বিরতি দিচ্ছি। বিরতির পর ফিরে আমরা খুব ভালো বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আমি জনাব কাজী ফিরোজ রশিদ এবং জনাব মনিউদ্দিন বাদলের কাছে জানতে চাইবো যে এটাতে আসলে কার দায়িত্ব বেশি ছিল। বেগম খালেদা জিয়ার নামে এই চিঠি নিবন্ধটি ছাপা হয়েছে, এই ক্ষেত্রে উনার করণীয় বেশি ছিল কিনা, যে চিঠিটি তার নয় এটি বলার জন্য 5 মাস যথেষ্ট সময় ছিল কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব কাজী ফিরোজ রশিদ, আপনাকে জানতে চাইছিলাম যে জিএসপি বাতিলে কার ভূমিকা কি, বেগম খালেদা জিয়ার চিঠির আসলে ভূমিকা আছে কিনা। আমাদের একজন দর্শক শাওন, উনি বলেছেন যে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি খালেদা জিয়ার কথায় চলে কিনা, এটা হচ্ছে উনার প্রশ্ন। ধন্যবাদ। আসলে কথা ঠিকই যে এখান থেকে খালেদা জিয়া একটা চিঠি লিখলেন, বা ধরেন এরশাদ সাহেব একটা চিঠি লিখলেন, বা ডক্টর কামাল একটা চিঠি লিখলেন, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চিঠি লিখলেন, সেই কথার মধ্যেই আমেরিকা কাজ করবেন, তাদের নিজস্ব তো একটা পলিসি আছে। 5 মাস আগে যে চিঠিটা ছাপা হলো এবং যে নিয়ে কাজ শুরু হচ্ছে, তারা জিএসপি সুবিধা তো একদিনে বাতিল হইল না, দীর্ঘ প্রসেস করতেছে। তা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চরম ব্যর্থ, তারা কি কাজটা করে বসে করেছে। পররাষ্ট্রমন্ত্রী তো শুধু আমাদের কাছে পত্রিকা পড়লে বোঝা যায় যে উনি যখন সেশন হয়, আমাদের যখন এই সংসদ চলে, তখন ছাড়া উনি আর দেশেও নাকি কেউ দেখছে এরকমের ইতিহাস খুব কম আছে, সাক্ষী কেউ দেয় না। উনি বিদেশি থাকেন, ওনার এক্স্যাক্টলি আমি সেদিন বলছি। কিন্তু আপনি বলতে পারবেন ভাই, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত পররাষ্ট্রমন্ত্রী হয়েছে ওনার আগে, জি, তারা এতবার বিদেশকে সফর করছে কিনা, এত সাফল্য না। উনি একবার কানাডা ফিরে আসলেন, বিমানবন্দর বললেন যে বঙ্গবন্ধুর খনি দিয়ে কানাডা ফেরত দেবে, কথা হয়ে গেছে। আমরা তো আশ্বস্ত। ফোন দিলাম আমার ভাগ্যকে, কাজ হয়েছে, যেটা পারলাই আছে, এবার আমাদের এটা হবে বঙ্গবন্ধু খনিদের। মামা আপনি বলেন কি, এখানে কানাডা সরকার তো কাউকে দিতে বাধ্য না। উনি তো একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করে উদ্বোধন করে চলে গেছেন, আমি সেখানে ছিলাম। খুনিদের কেন কানাডা সরকার ফেরত দেবে? তারপরে কানাডার মন্ত্রী এসে বললো নো নো নো, আমরা কোনো এইভাবে কোনো কাউকে ফেরত দেই না। আমার প্রশ্নটি ছিল হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারটা, ব্যর্থতার ব্যাপারটা যদি আমরা মেনে নিয়েও, তাহলে কি এই বিষয়টি কি ঠিক যে বেগম খালেদা জিয়ার চিঠি কোন রকম কোনো প্রভাব বিস্তার করতে পারে কি পারে না? একদমই কোনো প্রভাব বিস্তার করতে পারে না। বেগম খালেদা জিয়া আচ্ছা, এইটা কি সত্য যে মানে বেগম খালেদা জিয়া দাবি করছেন যে এই চিঠিটি উনার লেখা নয়, এই বিষয়টি কি সত্য বলে আপনি মনে করেন? এইটা বলা খুব মুশকিল, কারণ কালকে আমি সংসদ দেখেছি লাইভ। জি, বেগম খালেদা জিয়া যখন বক্তব্য রেখেছেন যে এই চিঠি তার না, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিঠির এই কপিটা ওনাকে বারবার দেখেছে যে এটা একটু পড়েন, এই যে আপনার চিঠি, এইভাবে কথা বলা বলি হয়েছে। তা এইখানে এই পর্যায়ে বাহাসটা শেষ হয়ে গেছে, অতএব কেউ এটা নিয়ে বেশি দূর এগোতে চায়নি। জনাব মনিউদ্দিন খান বাদল, আরেকটি কথা পাশাপাশি আসছে যে এই চিঠির জিএসপি সুবিধা বাতিল 2007 সাল থেকে, এটার পাশাপাশি আরেকটি কথা আছে যে ডক্টর ইউনূসকেও প্রশ্ন করেছেন সাংবাদিকরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে আপনি এই জিএসপি বাতিলের ক্ষেত্রে কোন রকম কোনো ভূমিকা রেখেছেন কিনা, আপনার মূল্যায়ন কি জিএসপি বাতিলের ক্ষেত্রে কোন ভূমিকাটি সবচেয়ে বড় বা বেশি ভূমিকা পালন করেছে? এই ক্ষেত্রে আপনাকে একটি কথা বলি, আমাদের দেশের লোকদের কথা বলার, বিশেষ করে বিজ্ঞ লোকদের কথা বলার একটা ধরন আছে। তারা নিজেদেরকে কখনো কখনো অতি মূল্যায়ন করেন, আবার পরক্ষণেই দেখবেন অবমূল্যায়নও করেন, কোনো স্টিডি জায়গায় থাকতে পারেন না। যেমন আমি একটা কথা বলি,
যে যত কথাই বলুক, একজন বেগম জিয়ার চিঠিতে আমেরিকান ফরেন পলিসি ডিসাইডেড হয় না। দ্যাট ইজ ভেরি ট্রু। সো আমার ওইটা নিয়ে মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হলো যে বেগম জিয়া এই চিঠির ক্ষেত্রে বা আর্টিকেলের ক্ষেত্রে হোয়াট এভার ইট ইজ 5 মাসের এটা নিয়ে বহু পানি গড়িয়েছে। দ্য কমন প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি, এটা যদি আপনার না হয় আপনি সাথে সাথে প্রতিবাদ করবেন যে এটা আমার নয়। এবং তারপরেও তিনি পার্লামেন্টের মতো একটা পবিত্র জায়গায় সে ডিনাইড যেটা এটা আমার না। ভবিষ্যৎ কিন্তু এই প্রশ্নটিকে শক্ত করে ধরবে। আচ্ছা, তাহলে আমরা যদি পরের প্রশ্নটিতে আসি, যেটি জনাব কাজী ফিরোজ হোসেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা কিনা? আমি আসছি। জি, যদি এটা এটাকে ওনাকে, এটা তো রেকর্ডে থাকলো, পার্লামেন্টের এভরিথিং ইজ অন রেকর্ড। সো এই প্রশ্ন থেকে তিনি অব্যাহতি পাবেন না। এবং এই প্রশ্নের সাথে আমি মনে করি দিস ইজ এ এথিক্যাল এন্ড মোরাল কোয়েশ্চেন, যে আপনার মোরালিটি এবং এথিক্স এটা কভার কিভাবে করলো যে আপনি দেশের বিরুদ্ধে বা স্বজাতির বিরুদ্ধে এমন কথা বললেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তার আগে আরেকটি প্রশ্ন করেছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস, জি। আমি এখানেও একটা কথা বলি। আপনি এই যেমন বেগম জিয়ার চিঠিটা ধরলেন, তেমনি ডাক্তার ইউনূসের তো বিবৃতি আছে। আপনি যদি বিবৃতিগুলি ধরেন আপনি কোথাও এভাবে ধরতে পারবেন না। রেদার হি ইজ টেলিং দ্যাট জিএসপি শুড কন্টিনিউ, হি ইজ টেলিং দ্যাট এটা। সুতরাং ডাক্তার ইউনূস রাতের অন্ধকারে কোথায় কি করেছে, আমি সিআইএ পরিচালনা করি না, আমার এফবিআইও সাথে নেই, সো আই কান্ট সে। ইফ আই গো বাই দ্য বুকস, ইফ আই গো বাই দ্য স্টেটমেন্ট, আপনি ডাক্তার ইউনূস বলেছেন যে উনি এই ব্যাপারে এটা আপনি বলতে পারেন না। তৃতীয় এবং শেষত যেটা বলেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, আমি একটা কথা বলি, পররাষ্ট্র বিষয়ক কোনো একটি দুর্বলতা যখন প্রকাশিত হবে তখন অ্যাজ পার পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা কিন্তু আমার কাঁধে বর্তাবে। আমি পছন্দ করি আর অপছন্দ করি, আর তা না হলে না, স্ট্যান্ডিং কমিটি না, আমি বলছি পার্লামেন্টারি প্র্যাকটিস হলো, আরে রেল মন্ত্রী রিজাইন করতেছে, ও বেটা কি রেল চালাইছে নাকি? বাট দিস ইজ দ্য সিস্টেম, যে ইয়ে সেটা আমার ইয়ে। সুতরাং জিএসপি বন্ধ হয়ে গেছে, এই খালেদা জিয়া প্রচন্ড অপতৎপরতা চালাইছে, অমুককে তমুক করছে, সবকিছু করছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হু ইজ ইন দ্য হ্যান্ডস অফ অ্যাফেয়ার? আমরা। সো ওই প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতেই হবে, এবং এটা পররাষ্ট্রমন্ত্রীর এই দায় বর্তায়। যেন আব্দুল মতিন খসরু, আরেকটি নতুন বিষয় নিয়ে আপনার কাছে আসি, যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের পর এই বিষয়টি আপনারা বলছেন যে আপনারা অনেক বেশি আত্মবিশ্বাসী, আপনারা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যেটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে দাবিটি কালকেও বেগম জিয়া অনেক ইয়ে করে বললেন, তাহলে কি এই বিষয়টির কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না? এটি একটি সংঘাতমূলক পরিস্থিতি থেকেই যাচ্ছে, যে আপনারা বলছেন যে আপনাদের অধীনেই নির্বাচন হবে, ব্যাপারটি কি এরকম না? না, সে বিষয়টা তো আমরা বলেছি যে পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হতে পারে। তো অলরেডি 3টা পথ আছে। এটা আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায় দিয়েছে। তো এই রায়ের বিরুদ্ধে ওনাদের রিভিউ করার স্কোপ আছে, রিভিউ করা উচিত, অথবা পার্লামেন্টে ওনারা সংখ্যালঘিষ্ঠ হইলেও পার্লামেন্টের বিল আনা উচিত, এবং পার্লামেন্টে আলোচনার জন্য ওনারা প্রস্তাবও দিয়েছিলেন, পরে কি রহস্যজনক কারণে ওনারা সেটা প্রত্যাহার করেছেন। অর্থলেই তারা পার্লামেন্টে আলোচনা করতে চাচ্ছে না। আমরা বলছি ঠিক আছে, পার্লামেন্টে হোক, পার্লামেন্টের বাইরে হোক, আলোচনা করি। ওনারা আলোচনা করতে চান না। কেন চান না? কি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে কিনা আমি জানি না। তবে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপির উদ্দেশ্য বলে আমি মনে করি না। তত্ত্বাবধায়ক তাদের উদ্দেশ্য হলো সুষ্ঠু নির্বাচন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, যাতে মানুষ তার নিজের ইচ্ছা মতো পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে। তো এইটা তত্ত্বাবধায়ক সরকার ক্যান নট বি দ্য অনলি প্যানাসিয়া, এর চেয়ে বেটার কোনো ডিভাইস হতে পারে। এই জন্য উই ক্যান পুট আওয়ার ব্রেইনস টুগেদার, আমরা আলাপ আলোচনা করতে পারতেছি না। বিএনপি নোটিশ দিল, আমি কার্যকরী কমিটির কার্য উপদেষ্টা কমিটির সদস্য, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা বললেন যে অবশ্যই আলোচনা হওয়া উচিত, মাননীয় স্পিকারও সায় দিলেন, কিন্তু পরে আবার তারা আলোচনার নোটিশটা আমি একটা প্রশ্ন করতে পারি? এই বাজেট আলোচনার বাজেট যে অধিবেশন, সেটি দেখা সৌভাগ্য আমার হয়েছে, আপনি ছিলেন যে জানেন, সেটির মধ্যে ঘটনা হচ্ছে যে বিএনপির আনা কোনো ছাঁটাই প্রস্তাব, কোনো সংশোধনী প্রস্তাব, কোনো কিছু কি বাজেটের এই
মূল যে বিলটি আজকে আপনারা পাশ করলেন তাতে অন্তর্ভুক্ত হয়েছে? তো তত্ত্বাবধায়ক সরকারের বিলটি যদি বিএনপি আনে তাহলে এটা কি হবে? বাজেটের মধ্যে হবে না তো। না, বাজেটের মধ্যে হওয়ার দরকার পড়েনি। আমি বলছি বাজেটের সামান্য ব্যাপারগুলি তো আসে নাই, মানে বিএনপির কেন আমাদের সময় কি হয়েছিল না সেটার ক্ষেত্রে আমি বলছি, আপনি বলতেছেন যে সেটা আলোচনা হতে পারতো, তো মানুষ বুঝতে পারতো। সংখ্যালঘিষ্ঠ দলের হিসেবে মানুষ তো তত্ত্বাবধায়ক সরকার ট্যাবলেট তো তারা খাওয়াতে চাচ্ছে না, তারা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে। আমাদের সরকার, আমরা মনে করছি যে আমরা গত 4.5 বছরে 5,663টি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, একটা তো তারা এমন অভিযোগ করতে পারে না যে সরকার ইনফ্লুয়েন্স করেছে। এখনো যদি ওনারা মনে করেন যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, এটা নিয়ে আলোচনা হতে পারে। বেগম জিয়া কিন্তু কালকে অভিযোগ করেছেন যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের জামানত বাজেয়াপ্ত হতো, এবং তিনি অভিযোগ করেছেন ভোলা এবং হবিগঞ্জের নির্বাচন সুষ্ঠু হয়। ওনার এই কথা শুনে আমি ওনাকে শ্রদ্ধা করি, সাধারণ মানুষ হাঁটতেছে, তাই উনি বলুক যে এটা বাতিল করে দেন, লেট দেয়ার বি অ্যানাদার ইলেকশন। আমরা 100% এনশিওর করেছি যে সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগ আমলে এটা সম্ভব, আওয়ামী লীগ আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমার এটা একাডেমিক, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ওনাদের দাবির যেটা অযৌক্তিক দাবি না, দাবিটা হলো সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার নিজের ইচ্ছা পছন্দ মতো সরকার গঠন করুক। ডেমোক্রেসি মানে হলো গভর্নমেন্ট উইথ দি কনসেন্ট অফ দি গভর্নড। এটা তো ভালো কথাই বলেছেন, এটা নিয়ে আলোচনা করতে পারি আমরা। তত্ত্বাবধায়ক সরকার থেকে কোনো বেটার সিস্টেম হতে পারে। যেমন ধরেন আমাদের সংবিধানের 119 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনা করার একক সাংবিধানিক এখতিয়ার হলো নির্বাচন কমিশনের। 126 অনুচ্ছেদ অনুযায়ী কেয়ারটেকার গভর্নমেন্ট বা এক্সিকিউটিভ গভর্নমেন্টের দায়িত্ব হল টু ফ্যাসিলিটেট, সহযোগিতা করা। এটার জন্য বলা যেতে পারে যে নির্বাচন কমিশন আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, জনপ্রশাসন দেন, এইভাবে আলোচনা করতে হবে। হাউ ক্যান উই মেক ইলেকশন কমিশন মোর স্ট্যান্ডার্ড। জনাব আব্দুল মতিন খসরু, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আমি শুধু আপনাদেরকে একটু মনে করে দিতে চাই যে কোনো এক সময় বিচারপতি কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক উপদেষ্টা ছিলেন বলে আপনারা বিএনপির কে এম হাসানের অধীনে নির্বাচন করতে চান নাই। তাহলে এখন কি এমন অবস্থা পরিবর্তন হলো যে আওয়ামী লীগ মানে বিএনপি আপনাদের অধীনে নির্বাচন করবে, যেখানে আপনারাই থাকবেন, মানে অন্য কেউ নয়? এটা যদি একটু আবার বলেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব বলার পরে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব হান্নান শাহ, আমি যে প্রশ্নটি জনাব আব্দুল মতিন খসরুকে বলছিলাম সেই প্রশ্নটির দ্বিতীয় অধ্যায় হচ্ছে 2006 সালের জুলাই মাসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে বজায় ছিল। তারপরেও আমরা দেখেছি যে 2006 সালের শেষে এসে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আপনাদের মনোনীত রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে নিতে, এবং এটি প্রমাণ হচ্ছে যে সেই ইলেকশনে আওয়ামী লীগ যায় না, অন্য কেউ যায় না, এবং এটি একটি অচল অবস্থা সৃষ্টি করেছে। এখন দেশের অবস্থা কি পরিবর্তন হলো যে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে কোনো অসুবিধা হতো না? আপনারা কোন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছেন আসলে? আপনি যেই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন সত্যিকার অর্থে, এবং দেশের তদানীন্তন বা তখনকার যে প্রয়োজন ছিল, তখন সেই তত্ত্বাবধায়ক সরকারের কোনো কার্যকর ভূমিকা ছিল না। কারণ তার আগেই যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা শুরু করেছিলেন তারা খেলতে খেলতে অনেকখানি এগিয়ে চলে গেছেন। আমরা জানি যে ওই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যারা ছিলেন তার মধ্যে বেশ কয়েকজন পদত্যাগ করে চলে গেলেন একটা বিশেষ মহলের নির্দেশনায় অথবা ইঙ্গিতে। এবং ওই তত্ত্বাবধায়ক সরকার যে জায়গায় নাকি যখন আওয়ামী লীগ বা বিরোধী দল, তদানীন্তন বিরোধী দল কাউকেই মানছিল না, তখন এই আমাদের কনস্টিটিউশনের ধারা অনুযায়ী আস্তে 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 আমাদের প্রেসিডেন্ট সাহেবের এখানে এসে থেমে গেলেন এবং ওইখানে করলেন। আমরা দেখেছি যে সেইটাও কার্যকর হয় নাই, কারণ যদিও ওনার এখানে এসে থেমে গেলেন, পরবর্তীতে ওনার অনেকগুলি উপদেষ্টা পদত্যাগ করলেন। আর আমরা তো জানি যারা নাকি রাজনৈতিক খেলা সত্যিকার অর্থে খেলছিলেন তখন তারা সামনে আসলেন, বললেন, তারা যে নূতন সরকার দিলেন, ফখরুদ্দিন সাহেব আসলেন, প্রত্যেকে আসলেন। এইবার তত্ত্বাবধায়ক সরকার হলে আর এরকম খেলা সম্ভাবনা নাই। আমি একটু আসছি, যারা আসলেন বলা হলো যে তারা পিছনে থেকে তারা সরকার পরিচালনা করছেন। এখন পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ যে আমরা ওরকম কোনো আলামত এখন দেখতে পাচ্ছি না। না, আমরা যারা বিরোধী দল আছি আমরা ওরকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য কোনো প্রকার চেষ্টা করছি। আমাদের খেয়াল রাখতে হবে যে তখন বর্তমানে যারা সরকারে আছেন, সেই মহাজোটের বিভিন্ন দল যারা আছেন, তারা কি ভূমিকা রেখেছিলেন যাতে এই দেশে তখন গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে চলতে পারে না, সেটা তারা
এনশিওর করেছিলেন এবং তাদের এই কর্মকাণ্ডের ফলেই এসেছিল। আমাদের দেশে কিন্তু এমন আরো উদাহরণ আছে। যে জনাব কাজী ফিরোজ রশিদের কাছে আমি এই জায়গাটা থেকে আসবো যে এই ব্যাপারে কি আপনি একমত? জনাব আসম হান্নান শাহ যেটি বলছিলেন যে সেই সময় একটি অপতৎপরতা চালানোর ফলেই এই তত্ত্বাবধায়ক সরকার নামের মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসেছে। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, হাইকোর্টের রায় আছে এটা সম্বন্ধে। দেখেন, এটা রাজনীতিবিদদের সমস্ত দায়িত্বহীনতার জন্য হয়েছে, আমাদের ব্যর্থতার জন্য। আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দোষ দিতে কোনো লাভ নেই। তখনকার ভিডিও ফুটেজ যদি আপনি দেখেন তাহলে এখনই আপনি দেখাইতে পারেন দেশবাসীকে সেদিন কি অবস্থা দেশের ছিল। তা আপনি শুধু আজকে যদি আবার এখন বলতেছি যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে যদি আবার একটি অবস্থার সৃষ্টি হয়, যে অবস্থাটা কারোর জন্য কাম্য না, তাহলে কি হবে? এই দেশ কি জাহান্নামে চলে যাবে? গণতন্ত্রের পূর্বশর্ত কি? একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। তো এই যে আপাতত যে নির্বাচনগুলো হয়ে যাচ্ছে এবং গাজীপুর হয়ে যাবে, এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে কিনা যদি বলা যায় তো মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচনগুলো ফলাফল সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং দুই দল যারা হেরে গেছে তারাও কিছু না, ঠিক আছে আমরা মেনে নিচ্ছি নির্বাচনটা সঠিক হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে সবার কাছে, অর্থাৎ সুন্দর একটা নির্বাচন হয়েছে। আমরা এটাই চাই। কে জিতলো কি হারলো বড় কথা না, গণতন্ত্র জিতলো কিনা, নির্বাচনটা সঠিক এবং সমর্থ হয়েছে কিনা। তা আমরা ব্যক্তিগতভাবে জাতীয় পার্টি এই তত্ত্বাবধায়ক ইস্যু আমরা কখনো, এটা আমাদের না, আমরা এটা মানি না। আমরা মনে করি পৃথিবীর সমস্ত দেশে যেভাবে একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, একটি নির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে বেরিয়ে যাবে। জি, 2006 সালের শেষে তো আপনারা এই বিষয়ে আন্দোলন করেছিলেন। আন্দোলন আমরা সবসময় করতেছি এবং আমরা সমস্ত নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনি লক্ষ্য করতে হবে যে আমরা প্রত্যেকটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের নির্বাচনে অংশগ্রহণ না করে কোনো উপায় নাই, কারণ দুটি বৃহৎ দল যা করবে তার বাইরে আমরা তৃতীয় শক্তি কিছু। এইবার দেখা যাক আপনারা একক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন। আমরা একটু বাদল ভাইয়ের কাছে একটু অল্প করে জেনে আসি যে বাদল ভাই আপনি কি মনে করেন যে গত 2006 সালের অবস্থা থেকে এইবারের অবস্থাটা কেন ভিন্নতর, যে দুইটি দল দুটি বিপরীতমুখী অবস্থানে গেল বা জোট দুটি বিপরীতমুখী অবস্থানে গেল? এখন এগেইন এটা নিয়ে একটা কথা বলি। আপনি প্রশ্ন তুলছেন, বাট আমি এটার একটা ক্যান্ডিডেটলি জবাব দিতে চাই। আপনার তত্ত্বাবধায়ক ইস্যু ইজ এ বারিড ইস্যু, অ্যাবসলিউটলি। এটা আপনি কবর দেওয়া হয়ে গেছে, ওটার উপরে এপিটাফও লেখা হয়ে গেছে। আলোচনা কি নিয়ে হবে তাহলে? যে আমি আসছি, আলোচনা কিছু নিয়ে হবে না। জি, আপনার কাছে অদ্ভুত লাগবে সেই জায়গাটাই আমি আসতে চাই। লেট মি বি ভেরি ব্লান্ট। আপনি দাবি করছেন দেশে একটা সাংবিধানিক সরকার আছে। ইউ আর আস্কিং দ্যাট দেয়ার ইজ এ কনস্টিটিউশন। ইউ আর টেলিং যে সাংবিধানিক সরকার আছে, একটা শাসনতন্ত্র আছে। আপনার হাইকোর্ট রায় দিয়েছে যে এই ব্যাপারটি সাংঘর্ষিক। আমরা হাইকোর্ট যখন সাংঘর্ষিক বলেছে, আমরা সেই অংশটুকু বাদ দিয়েছি। ওনারা বলেন যে হাইকোর্ট তো আরো বলেছে আরো দুইটি নির্বাচন প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু পুরো রায়টা বলেন না। হাইকোর্ট পরিষ্কার করে বলেছে যদি সংসদ মনে করে আরো দুটো নির্বাচন হতে পারে, যদি সংসদ মনে করে। তো উনি সংসদের উপর দিয়েছেন। আমাকে ভোট দিয়ে জনগণ সংসদে পাঠিয়েছে, আমি মনে করি নাই। আমি মনে করি নাই যে তত্ত্বাবধায়ক আরো দুইবার দিতে হবে। দ্যাট ইজ দ্য প্রেরোগেটিভ অফ দ্য সংসদ। সংসদের উপরে ছেড়ে দিয়েছেন। সংসদ আইন পাশ করেছে। এখন আপনার আইন আপনার পছন্দ না হলেই আপনি সেটার বিরুদ্ধে বলবেন। আপনার হাইকোর্টের কোনো রায় পছন্দ না করলে হাইকোর্টের বিরুদ্ধে বলবেন। জাজ পছন্দ না হলে জাজের পছন্দ করবেন। তো ডু ইউ থিংক ইউ আর অ্যাবভ দ্য স্টেট? আপনার জন্য কি নতুন করে একটা সংবিধান রচনা করতে হবে? এটা সংবিধানে যা আছে, আমি জানি না রাজনৈতিক নেতারা কিভাবে উত্তর দেন। এখানে ইনিয়ে বিনিয়ে কোনো আলোচনা নাই। এখন আমি আরো বলছি, কারণ একেটলি বলছি। আপনি যদি বলেন যে আপনি তো এটা দিয়ে সুবিধা নিতে চাইতেছেন, আনসার ইজ ইয়েস, আমি সুবিধা নিতে চাইতেছি। তো আমি তো রাজনীতি করি, আমি তো কোনো হরিজনের মন্দির করি নাই, আমি সুবিধা নিতে চাচ্ছি। এখন আপনাকে বলবো আপনি নির্বাচিত হয়ে আসেন,
আপনি 2/3 মেজরিটি নিয়ে আসেন। আপনি থাকলে আমি নির্বাচিত হতে পারবো না যে? কোনটা? আপনি থাকলে আপনি একটু সুষ্ঠু নির্বাচন করতে দিবেন না, আপনি নিজেকে নিজে নির্বাচিত করবেন। আমি সেটা আবার বলি, আমি থাকলে যদি আপনি নির্বাচিত হতে না পারেন সেটা আপনার দুর্ভাগ্য, ওইটার জন্য আমি কোনো কান্নাকাটি করব না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার মনে হয় যে মনিরুদ্দিন খান বাদল আপনি একদম স্পষ্টই বলেছেন যে আপনার অবস্থান থেকে উঠে। আপনাকে উত্তর এখানে দিতে হবে। আপনি যখন এভাবে কথা বলবেন তখন আরেকজন বলবে এই দেশেই 15ই আগস্ট হয়েছে, এই দেশেই 21শে আগস্ট হয়েছে, এবং এখানে খুব স্ট্রিক্ট পোলারাইজেশন আছে। এই যে যেমন আমি একটা কথা বলি, ব্রিগেডিয়ার হান্নান শাহ কিন্তু খুব পরিষ্কার করে কথা বলেন, উনি চমৎকার বলেছেন যে ওই আমলে যেগুলো হয়েছে ওই রকম কোনো প্রচেষ্টা আমরা রাখছি না। না, রাখেননি। 5ই মে কি হয়েছে বাংলাদেশ দেখেছে, সেটার সাথে আলটিমেটাম দিয়েছেন, ঢাকাবাসীকে জয়েন করতে বলেছেন, পার্টি কমরেডদেরকে নেমে যেতে বলেছেন। ইউ হ্যাভ অ্যাক্টেড অন এ ম্যানাস্ক্রিপ্ট অফ ভায়োলেন্স। টিভির কল্যাণে আমরা দেখেছি। ওইটা পরিত্যক্ত হওয়ার পরে পার্লামেন্টে আসছেন, ইউ হ্যাভ টু ফাইট দ্য কেস উইথ দ্য পার্লামেন্ট। একদম অ্যাবসলিউটলি রাইট। সুতরাং জনাব মনিরুদ্দিন খান বাদল যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার একটি মৃত ইস্যু এবং আপনি এটা রাজনৈতিক সুবিধা নেওয়ার ক্ষেত্রে এটি ব্যবহারই করবেন এবং সংসদে সভরেনিটি আছে। খসরু ভাই, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমি আপনাকে আগে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রেক্ষিতে আমি প্রশ্ন করতে চাই যে 2006 সালে যেই বিচারকের অধীনে আপনারা নির্বাচন করতে চাননি, এবার কি এমন অবস্থার পরিবর্তন হলো যে আপনাদের অধীনে বা আপনার সরকার থাকতে নির্বাচন করে? আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি পর ফিরে এলাম। আজকে বাংলাদেশ জনাব আব্দুল মতিন খসরু, কি এমন অবস্থার পরিবর্তন 2006 থেকে 2011 সালে হলো যখন আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইছিলেন এবং বিএনপি একবার করেছেন এরকম একজন বিচারকের অধীনে আপনারা নির্বাচন করছেন? এই বিষয়টা অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত জাতির সামনে। আমরাই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম একটা যুক্তিতে, আজকে আমরা কেন চাচ্ছি না? এটা একটা যৌক্তিক প্রশ্ন, উত্তর একটা পরিষ্কার, যে তখন যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম তখন আমাদের বক্তব্য ছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তখন যে প্রেক্ষাপট প্রেক্ষিত যৌক্তিকতা ছিল, এখন সেই সময়ের বিবর্তনের সাথে সাথে সেই প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে গেছে। যথা এখন আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় ভোটার তালিকা করে, সুষ্ঠু ভোটার তালিকা করে 1,30,00,000 ফেক ফলস ভোটার বের করে দেওয়া হয়েছে। ভোটার আইডেন্টি কার্ড করা হয়েছে। আপনার কি বলে, এখন খুব ভিজিলেন্ট মিডিয়া, এতগুলো প্রাইভেট টিভি আছে, দেশি বিদেশি শত শত আপনার পর্যবেক্ষক থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায় আছে, বাংলাদেশ সংবিধান আছে, সংবিধান আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, এখন সংবিধানকে পরিবর্তন করতে হবে। অ্যাপিলেট ডিভিশন রায় সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক সকল প্রতি। আপনারা রিভিউ পিটিশন করেন না, সংসদে আলোচনা করেন না, আপনারা অ্যামেন্ডমেন্ট দেন না। এখন যে বিএনপি যে ইলেকশন চেয়েছিল 1,30,00,000 ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছিল ক্ষমতায় যাওয়ার জন্য, এটা তারাই করেছিল। তারপরে ভোটার আইডেন্টি কার্ড তাকে ছিল না, আপনার ফেক ভোটার ছিল। তারপরে এখন মিডিয়া অত্যন্ত সতর্ক সজাগ, কত প্রাইভেট মিডিয়া দেখেন, দেশি বিদেশি শত শত হাজার হাজার আপনার পর্যবেক্ষক থাকবে। সুতরাং ওই প্রেক্ষাপট এখন আর নাই। সুতরাং এখন যদি করতে হয় তাহলে আপনাকে সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে হবে। এখন আবার আপনি আশাশীল যে আপনাদের সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন, আপনি কি এটাতে আশাশীল যে বিএনপি আপনাদের সরকারের আমলে নির্বাচনে অংশ নেবে? আমি তো মনে করি নেবে। যদি না নেয় তাহলে কি আপনারা বিএনপি কে ছাড়াই নির্বাচন করবেন? সেটা তো আমরা এটা তো হাইপোথেটিক্যাল, এবং আপনি আশা করছেন যে বিএনপি অবশ্যই মনে করি তত্ত্বাবধায়ক মিউনিসিপ্যালিটি মেয়র ইলেকশনে নিবে। বিএনপি তো একটা বৃহত্তম রাজনীতি, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ লোক আছে, তারা নেবে না কেন? জনাব আপনি যদি 40 সেকেন্ডে যদি একটু বলতেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ইলেকশনে অংশ নেবে কিনা, বিএনপি বা অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বা নিরপেক্ষ? আমাদের নেত্রী 18 জোটের নেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো দলীয় সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচনে যাব না। সারা পৃথিবীতে যাচ্ছে, জি, সারা পৃথিবীর অবস্থা আর এই অবস্থা এক নয়। সারা পৃথিবীতে অন্যান্য রাজনৈতিক দলের যে চরিত্র, আওয়ামী লীগের বর্তমান সরকারের, আমাকে এক বলতে দেন, আপনার বলার সময় কিছু বলে সেটা নাই। 1, 2, আওয়ামী লীগ যে ক্লেম করেন এবং আমার বিজ্ঞ আলোচক বাদল সাহেব বলেন ইট ইজ ভ্যালিড ওয়ান্স ফর অল, আই ডোন্ট এগ্রি। তার কারণ হলো এটা কনস্টিটিউশনে ওনারা এনেছেন, তড়িঘড়ি করে এনেছেন, রায় পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই এনেছেন। এবং এই রায়টা, উনি একজন বিজ্ঞ আইনজীবী, উনি জানেন
প্রধান বিচারপতি চলে গেলেন, তার 16 মাস পরে প্রথম যেটা দিয়েছেন তাতে অ্যামেন্ডমেন্ট নিজেরা কালেকশন এনে করেছেন। আমি স্পষ্ট বলতে চাই, এই দেশের জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। এই সরকার সেটা দেবে না, তার প্রমাণটা আমি বলে দিই, আমি প্রমাণটা দিয়ে দিই। আমি গাজীপুর যে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হচ্ছে সেটা সমন্বয়ের কাজ করছি আমার সিটি কর্পোরেশনের নির্বাচনে। আমি সেখানে দেখেছি যারা বাইরে থেকে ম্যাজিস্ট্রেট গেছেন বেশিরভাগের ব্যাকগ্রাউন্ড হলো যারা অতীতে আওয়ামী লীগের সরকারের সাথে না। আমি ঠিক আছে, তার মানে আপনি বিশ্বাস করছেন না যে আওয়ামী লীগের আমলে নিরপেক্ষ নির্বাচন হতো? বিশ্বাস করি যে নিরপেক্ষ নির্বাচন দ্বারা নিরপেক্ষ নির্বাচন করা মোটেই সম্ভব। জনাব কাজী ফিরোজ রশিদ, আপনি যদি বলতেন যে নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রয়োজন কিনা নির্বাচনের জন্য? দেখেন, কদম্বিনী মরিও প্রমাণ করলে সে মরে নাই। 4-5টা নির্বাচনের সিটি কর্পোরেশন বড় বড় দুর্গের পতন ঘটলো, আপনার চিটাগাংয়ের পতন ঘটলো, সিলেটের পতন ঘটলো, খুলনার, রাজশাহীর, বরিশালের পতন ঘটলো, গাজীপুর নিয়ে ফাইট হচ্ছে। হান্নান ভাই একজন বড় ব্রিগেডিয়ার জেনারেল, উনি ফাইট করতেছেন। তা এখানে যুদ্ধ চলতেছে, ভোট যুদ্ধ। এতগুলো পতন ঘটার পরে এখন বলবে ওনারা জিতছে সব যুদ্ধে, যুদ্ধ ঠিক হচ্ছে না, এটা তো কেউ মানবে না। আপনারা এই সমস্ত নির্বাচনে আসছেন এবং আপনারা দেখতেছেন যে নারায়ণগঞ্জের নির্বাচন, প্রত্যেকটা নির্বাচন, তার মানে আপনি মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব? আমি একটা কথা বলি, সুষ্ঠু কি অসুষ্ঠু মনে করলাম যে এই সরকার একটি নির্বাচনে চরম কারচুপি করে আবার ক্ষমতায় বসলো, বাদল ভাইয়ের কথা আমি ধরে নিলাম। তারপরের দিন থেকে আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবো কিনা, আন্দোলন জায়েজ হবে কিনা, সমস্ত দেশবাসীকে বলতে পারবো কিনা দেখো আমি ভোট পাইলাম, আমার ভোটটা তারা কিভাবে চিন্তাই করছে। কিন্তু যদি ওই যে 3 দিনের তত্ত্বাবধায়ক সরকার আনি, তারপর তারা যদি দেশ ত্যাগ করে, আমি তো কার বুদ্ধে তাদের কোনো আমার মনে হয় যে বাদল ভাই যে বক্তব্য দিয়ে শুরু করেছিলেন, আপনারা 4জনই সেই আলোচনার মধ্যে, 3জনই সেই আলোচনার মধ্যে আপনাদের যার যার মতামত বলেছেন। বাদল ভাইয়ের বক্তব্যই শেষ পর্যন্ত টিকে গেল যে এটি একটি ডেড ইস্যু হয়তো, কিন্তু আমরা দেখবো যে ভবিষ্যতে এটি কি হয়। এই ছিল আজকে বাংলাদেশ আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাদের 4জনকে অনেক ধন্যবাদ। আর দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।